আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ স্টোরিতে সাথে আছি আমি সারিকা তাবাসসুম। ইরানের বিরুদ্ধে দ্রুতই যুদ্ধ শেষ হবে, বৃহস্পতিবার সাংবাদিকদের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় যুদ্ধে মার্কিন অস্ত্র ও গোলাবারুদের সংকটের বিষয়টি অস্বীকার করেন ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের পথ নিয়ে প্রাথমিক সমঝোতার পর চূড়ান্ত একটি চুক্তির পথে রয়েছে ইরান ও ওমান। এ নিয়ে শিগগিরই চুক্তি ঘোষণা করা হতে পারে। হরমুজের জাহাজের উপর নিয়ন্ত্রণ কেমন হবে তার বিস্তারিত পথরেখা তৈরির কাজও চলছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি সূত্র। দক্ষিণ লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। নতুন করে প্রাণ গেছে 2 লেবানিজের, আহত আরও 8 জন। তিবনিন শহরে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে চালানো হামলায় এ প্রাণহানি ঘটে। হিজবুল্লাহর ছোড়া গোলার আঘাতে 2 ইসরায়েলি সেনা নিহতের পর বাড়ে হামলার তীব্রতা। এখনও ইসরায়েলি সামরিক বাহিনীর দখলে রয়েছে মাজদাল সেলেম। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে আজ ফের আলোচনার কথা রয়েছে। মঙ্গলবার রোমে যুক্তরাষ্ট্রের দূতাবাসে শুরু হওয়া এই বৈঠক 3 দিন চলার কথা ছিল, তবে বুধবার নির্ধারিত সময়ের আগেই তা স্থগিত করা হয়। এটি ইসরায়েল লেবানন আলোচনার 7ম দফা এবং 1 মাসেরও কম সময়ের মধ্যে রোমে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠক। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি সমর্থিত বাহিনীর অন্তত 58 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। দেশটির সামরিক সূত্র জানায় 2022 সালের পর এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। মারিদ ও হাদমারাউত প্রদেশে সেনাশিবির লক্ষ্য করে এই হামলা চালানো হয়। অন্যদিকে সীমান্তবর্তী সৌদি আরবের নজরান অঞ্চলেও হুথিদের হামলায় 11 বেসামরিক মানুষ আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বেসামরিক এলাকায় নির্বিচারে হামলার অভিযোগ এনে এর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। সৌদি কর্মকর্তাদের আশঙ্কা, ইরান সমর্থিত হুথি ও ইরাকি মিলিশিয়ারা দেশটির জ্বালানি স্থাপনা, বন্দর ও বিমানবন্দর লক্ষ্য করে সমন্বিত হামলা চালাতে পারে। 1 আগস্ট থেকে শুরু হয়েছে কাজের জন্য মালয়েশিয়া যেতে ইচ্ছুক বাংলাদেশিদের আবেদন প্রক্রিয়া। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়া প্রবেশ করতে শুরু করবেন শ্রমিকরা। আবেদন প্রক্রিয়ার গতিসহ বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, যেমনটি বলছিলাম আবেদন শুরু হয়েছে, আবেদন প্রক্রিয়ার গতি কেমন দেখছেন এবং সে দেশে প্রবেশ করতে কারা বেশি আসলে এগিয়ে থাকবে, আগে কারা প্রবেশ করতে পারবে, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। শারিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। দীর্ঘদিন থেকে বন্ধ থাকা এই শ্রমবাজার নতুন করে যে আলোর মুখ দেখতে যাচ্ছে, সেই আলোর মুখ দেখার ক্ষেত্রে আসলে এগিয়ে থাকবে যারা, সেটি আমরা মালয়েশিয়া এবং বাংলাদেশের বিভিন্ন সূত্র থেকে যতটুকু জানতে পেরেছি, সেটি হলো যে 2023 সালে যে সমস্ত শ্রমিকরা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে পারেননি, এখন পর্যন্ত যারা আসতে আগ্রহী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে প্রথম যেই প্রক্রিয়াটি শুরু হবে, এই ক্ষেত্রে বুয়েটসেলের মাধ্যমে যে লোকগুলো আসা শুরু করবে তারা কিন্তু প্রথমে আসার ক্ষেত্রে প্রায়োরিটি পাবেন বলে আমরা জানতে পেরেছি। কারণ আপনারা জানেন যে আসলে দীর্ঘদিন থেকে এই বিষয়টি নিয়ে আমাদের অতীতের অন্তর্বর্তীকালীন সরকার যখন কথা বলেছিল, তখন কিন্তু মালয়েশিয়া সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে যেই সম্মতি দিয়েছিলেন, সেই সম্মতির আলোকে কিন্তু বাংলাদেশ থেকে না আসতে পারা যে শ্রমিকটা ছিল, তার মধ্যে আমরা যতটুকু বাংলাদেশ হাই কমিশন সূত্রে জানতে পেরেছি, সেই সংখ্যাটি প্রায় 6,000-এর কাছাকাছি। এই 6,000-এর কাছাকাছি এই সংখ্যায় যারা এই মুহূর্তে বাংলাদেশে আটকা রয়েছেন, এখনো আসতে ইচ্ছুক রয়েছেন, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এটি নিয়ে আসলে মালয়েশিয়া বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন থেকে একটি কূটনৈতিক আলোচনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছুটা অসম্মতির কারণে কিন্তু এই বিষয়টি আটকিয়েছিল, কিন্তু এটি আবার নতুন করে আসার পথ সুগম হয়েছে। আরেকটি বিষয় যেটি আপনাদেরকে বলে রাখি, সেটি হলো যে আসলে মালয়েশিয়ায় আসা বাংলাদেশের যে মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং যে মাহাদি আমিন, তিনি যেটি বলেছিলেন, আসলে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে যে নতুন সরকারের যে আলোচনা তৈরি হয়েছে, সেই আলোচনার মধ্য দিয়ে মালয়েশিয়ার যে শ্রমবাজার উন্মুক্ত হতে চলেছে। আজকে যেটি আমরা মালয়েশিয়ান অভ্যন্তরীণ পার্ট থেকে জানতে পেরেছি যে মালয়েশিয়ার যে FWCMS এর মাধ্যমে যে কোটা ম্যানেজমেন্ট সিস্টেম, এটি ইতিমধ্যে চালু হয়েছে এবং
কোটা অ্যালোকেশন সিস্টেমটিও আমরা যতটুকু জানতে পেরেছি যে বা আগামী 24 ঘন্টার মধ্যে অ্যালোকেশন সিস্টেমটির ওপেন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে মালয়েশিয়ান অফিস ডে মানডে থেকে আসলে কোটা অ্যালোকেশনের প্রক্রিয়া শুরু হবে এবং মাইগ্রামের মাধ্যমে মালয়েশিয়ায় আসতে যে সমস্ত বাংলাদেশি কর্মীরা ইচ্ছুক রয়েছেন তারা কিন্তু মেডিকেল প্রক্রিয়াটির পথে তারা এগিয়ে যাবেন একটা। কারণ মাইগ্রাম প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে কিন্তু বাংলাদেশ থেকে কর্মীরা মেডিকেল করার জন্য কাজ শুরু করবেন। আরেকটি বিষয় আমরা যতটুকু জানতে পেরেছি যে মালয়েশিয়ার বিভিন্ন নিয়োগকর্তার মাধ্যমে যতটুকু জানার সুযোগ হয়েছে এই মুহূর্তে মালয়েশিয়া তাদের কর্মীর প্রয়োজন, কিন্তু যেই জটিলতার কারণে বাংলাদেশ থেকে এতদিন কর্মী আসতে পারেনি, কিন্তু তারা ইতিমধ্যে অনেক বেশি উৎসাহের মধ্যে রয়েছেন যে আসলে বাংলাদেশি কর্মীরা আসবে এবং তাদের কোম্পানিগুলোতে কাজ করবে। এটি বাংলাদেশ মালয়েশিয়ান বেশ কয়েকটি কোম্পানির মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা ইতিমধ্যে FWCMS এর মাধ্যমে বা ফরেন ওয়ার্কার্স ম্যানেজমেন্ট যে সিস্টেম রয়েছে এই সিস্টেমের মাধ্যমে কোটার আবেদন করেছে এবং ইতিপূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ইপেক্স সিস্টেমের মাধ্যমে যে সমস্ত কোটা রয়েছে সেগুলোর আসলে অ্যালোকেশন সিস্টেমে যাচ্ছে হলো যে আগামী মালয়েশিয়ান অফিসিয়াল ডে মানডে থেকে এটি যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আরেকটি বিষয় যদি আপনাকে বলে রাখি যে আসলে মালয়েশিয়াতে এই শ্রমবাজার উন্মুক্তের সাথে সাথে কিন্তু এখানে দালাল বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বেড়ে গেছে এবং বাংলাদেশ থেকে আসা কিছু রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ান এখানে কিছু দালালদের সহযোগিতা নিয়ে বাংলাদেশি বিভিন্ন লোকগুলোকে নিয়ে মালয়েশিয়ান কোম্পানিগুলোকে বিভিন্ন রকম প্রলোভন দেখাচ্ছে, যেখানে মালয়েশিয়া এবং বাংলাদেশের যৌথ সম্মতিতে কম খরচের মাধ্যমে মালয়েশিয়া থেকে লোক আসবে সেই জায়গাটিকে আসলে অস্থিতিশীল করে তোলার জন্য এখানে কিন্তু টাকার ছড়াছড়ি করছে। এখানে বিভিন্ন জায়গায় কোম্পানিগুলোর ম্যানেজমেন্টকে টাকা পয়সা দিয়ে কিন্তু এখানে একটি বিরূপ প্রতি অবস্থান তৈরি করার চেষ্টা করছে। এটি আসলে বাংলাদেশ এবং মালয়েশিয়া উভয় দেশের আলোচনা সাপেক্ষে এই জায়গাটাই হলো যে আসলে একটি সতর্ক দৃষ্টি দেওয়া জরুরি। বাংলাদেশ কর্মী আসার ক্ষেত্রে যাতে কোনো মধ্যস্বত্বভোগীরা এখানে কোনো প্রকার এখানে অর্থের মাধ্যমে এখানে কোন রকম জটিলতা তৈরি না করতে পারে, অথবা মালয়েশিয়ার শ্রম বাজারটি আবারও যাতে এখানে কোনো প্রকার মনোপলি বা সিন্ডিকেট তৈরি করে এখানে যাতে কোনো জটিলতা না তৈরি করতে পারে এই বিষয়টি নিয়ে মালয়েশিয়ায় থাকা যে সমস্ত বাংলাদেশ হাই কমিশন বা এখানে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়টি যাতে এখানে হয়ে থাকে এই বিষয়টার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে মালয়েশিয়ায় সোহান আপনাকে অসংখ্য ধন্যবাদ। 1 আগস্ট থেকে শুরু হয়েছে কাজের জন্য মালয়েশিয়া যেতে ইচ্ছুক বাংলাদেশিদের আবেদন প্রক্রিয়া। এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ওয়াহিদ সোহান, তিনি মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছিলেন। চলে যাব পরবর্তী খবরে। জন্মসূত্রের নাগরিকত্ব সীমিত করতে দুটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রস্তাবে কথিত সন্ত্রাসী নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে আসা ব্যক্তিদের সন্তান এবং নির্দিষ্ট কিছু অঞ্চলে জন্ম নেওয়া শিশুকে এই সুবিধার বাইরে রাখার কথা বলা হয়েছে। অন্য নির্বাহী আদেশে পররাষ্ট্রমন্ত্রী ও হোমল্যান্ড সিকিউরিটি সচিবকে ব্যর্থ ট্যুরিজম রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের ভূখণ্ড, জলসীমা এবং আকাশ সীমায় যেসব শিশু জন্ম নেবে প্রত্যেকেই জন্মসূত্রে মার্কিন নাগরিকের স্বীকৃতি পাবে। মার্কিন প্রশাসনের অভিযোগ, সাংবিধানিক ধারার সুযোগ নিতে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসছে দম্পতিরা, যাদের একমাত্র উদ্দেশ্য দেশটিতে গিয়ে সন্তান ভূমিষ্ঠ করার মাধ্যমে সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করা। এ ধরনের ভ্রমণকে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক ভাষায় বলা হয় বার্থ ট্যুরিজম, যা সীমিত করতেই নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। On birthright citizenship, we had a very unfortunate decision in the Supreme Court. আমাদের জন্মগত নাগরিকত্বকে তারা পুরোপুরি কৌতুক বানিয়ে ফেলেছে। দশকের পর দশক ধরে এই ধারার অপব্যবহার হচ্ছে এবং এটা বন্ধ করা আমাদের দায়িত্ব। 2016 থেকে 2017 সালের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্তত 20 থেকে 25 হাজার দম্পতি যুক্তরাষ্ট্রে এসেছিলেন সন্তান প্রসবের জন্য। সাম্প্রতিক বছরগুলোতে এই সংখ্যা বেড়েছে কয়েক গুণ। 2025 সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার প্রায় পরপরই জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিতের উদ্যোগ নিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের 2 ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগে স্থগিতাদেশ দেয়। আদালত জানায়, প্রেসিডেন্টের এই আদেশ মার্কিন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। ফেডারেল আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। গেল 30 জুন সুপ্রিম কোর্ট সেই আপিল খারিজ করে দেন। সুপ্রিম কোর্টের 9 জন বিচারকের মধ্যে 6 জনই আপিলের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। নতুন করে ট্রাম্পের নির্বাহী আদেশ আবারও আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন মানবাধিকার ও অ্যাডভোকেসি সংস্থাগুলো। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। প্রাইমারিতে প্রার্থীর পরাজয়ের পরও থেমে নেই আইপ্যাক।
নভেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের পক্ষে আবারও কোটি ডলার খরচের পরিকল্পনা সংগঠনটির। আব্দুল আল সায়েদকে হারাতে বিপুল অর্থ ব্যয় করলেও ব্যর্থ হয়েছে আইপ্যাক। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক সিনেট প্রার্থী বাছাইয়ে বড় ধাক্কা খেয়েছে প্রভাবশালী ইসরায়েলপন্থী লবিং গোষ্ঠী আইপ্যাক। সমর্থিত প্রার্থী হ্যালি স্টিভেন্সের পেছনে ব্যাপক অর্থ ঢাললেও নিতে হয়েছে পরাজয়ের স্বাদ। তবে প্রাইমারিতে প্রার্থীর পরাজয়ের পরও থেমে নেই আইপ্যাক। নভেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের পক্ষে আবারও কয়েক কোটি ডলার খরচের পরিকল্পনা করছে সংগঠনটি। প্রাইমারিতে হ্যালি স্টিভেন্সের পক্ষে 3 কোটি 20 লাখ ডলার ব্যয় করে আইপ্যাক। ইসরায়েলের সমালোচক আব্দুল আল সায়েদকে হারানোর লক্ষ্য থাকলেও ভেস্তে যায় পরিকল্পনা। ইতিহাস গড়ে ডেমোক্রেটিক পার্টির হয়ে নির্বাচনে প্রার্থিতার মনোনয়ন পান আব্দুল। বিজয়ী হওয়ার পর দেয়া ভাষণে ইহুদি ভোটারদের প্রতিও সমর্থনের বার্তা দেন আব্দুল। ইহুদি ধর্মাবলম্বী কিংবা অন্য যে কোনো ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। আইপ্যাকের সঙ্গে যোগাযোগ আছে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির এমন কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, নভেম্বরে মাইক রজার্সের পক্ষে কয়েক কোটি ডলার ব্যয় করতে পারে সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক কমিটি। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে ডেমোক্রেটিক প্রাইমারিতে আইপ্যাক বিপুল অর্থ ব্যয় করলেও হিতে বিপরীত হয়েছে। কেননা নির্বাচনী প্রচারে এই অর্থ ব্যয়ের বিষয়টিকেই অস্ত্র হিসেবে ব্যবহার করেছে বিরোধী শিবির। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। পানি সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলার পর দেশের সব পানি সরবরাহ কেন্দ্রকে ইন্টারনেট থেকে তাদের প্রযুক্তি বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। চলতি সপ্তাহে সাইবার হামলার ঘটনা ঘটে, যার পেছনে ইরানের হ্যাকাররা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর দোষ না চাপিয়ে মার্কিন স্থানীয় সরকারের ব্যর্থতাকেই দায়ী করছেন। হঠাৎ করে বিপদ সংকেত, পানির প্রবাহ, রাসায়নিকের মাত্রা সবই যেন নিয়ন্ত্রণের বাইরে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অন্তত 7টি অঙ্গরাজ্যের পানি সরবরাহ ও বর্জ্য পানি শোধনাগারে প্রযুক্তি ব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন স্থাপনার স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল হয়ে পড়ে। হ্যাকাররা সিস্টেমের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করেছে, যার পরিণতি হতে পারত ভয়াবহ। বিষাক্ত রাসায়নিকের মিশ্রণ বা পানি সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ার মতো ঘটনা লাখো মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারত। বিশেষজ্ঞরা এই হামলার ধরন বিশ্লেষণ করে দাবি করেছেন, এর নেপথ্যে ইরানের মদতপুষ্ট হ্যাকার গোষ্ঠীগুলোর হাত থাকতে পারে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছে না। হামলায় মূলত প্রোগ্রামযোগ্য লজিক কন্ট্রোলার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। মিনেসোটার বিভিন্ন শহরের কর্মকর্তারা জানিয়েছেন, প্রযুক্তিগত সমস্যা হলেও এখন পর্যন্ত পানির মান বা সরবরাহে কোনো সমস্যা দেখা যায়নি। গ্রামীণ শহর ব্রাহামে সোমবার ভোরে একটি কূপের পাম্প অচল হয়ে যায়। অন্যদিকে প্লাইমাউথ শহরে 2টি পানির টাওয়ার এবং 14টি পয়ঃনিষ্কাশন পাম্পিং স্টেশনের নিয়ন্ত্রণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এই সাইবার হামলার ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনেসোটার পানি অবকাঠামোতে হামলার জন্য ইরানকে দায়ী করার প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। বরং তিনি অঙ্গরাজ্যের প্রশাসন এবং ডেমোক্র্যাট গভর্নর টিম ওয়ালেজের সমালোচনা করেছেন। ঘটনার পর যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও অবকাঠামো নিরাপত্তা সংস্থা পানি অবকাঠামো পরিচালনাকারী সব প্রতিষ্ঠানের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠানকে জনসাধারণের জন্য উন্মুক্ত ইন্টারনেট থেকে তাদের পরিচালন প্রযুক্তি এবং মোবাইল নেটওয়ার্কের মডেম দ্রুত বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো অতীতেও বিদেশি হ্যাকারদের লক্ষ্যবস্তু হয়েছে। সিআইএসের তথ্য অনুযায়ী 2023 সালে ইরান সংশ্লিষ্ট হ্যাকাররা ডিফল্ট ব্যবহারকারী তথ্যের দুর্বলতার সুযোগ নিয়ে কয়েকটি পানি সরবরাহ বর্জ্য পানি শোধনাগারের নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রবেশ করেছিল। এছাড়া 2013 সালে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রায় শহরের একটি বাঁধের নিয়ন্ত্রণ ব্যবস্থায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে একজন ইরানি হ্যাকারকে অভিযুক্ত করেছিল মার্কিন বিচার বিভাগ। মিলা খন্দকার, চ্যানেল 24। জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় জাপানি ভাষায় শিক্ষা সরকারের ভূমিকায় আরও কার্যকর করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি জাপানে উচ্চশিক্ষা শেষে দেশে ফেরা শিক্ষার্থীদের দক্ষতাকে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজিত সভায় ওসাকা ও কোবেতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা দক্ষতা উন্নয়ন এবং প্রবাসী শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীরাও তাদের মতামত ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোবে বাংলাদেশ সোসাইটির সভাপতি আলমগীর হোসেন ইমন। সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য পরিচালিত সেবা ও কার্যক্রম তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ইডিসি। সভায় ইডিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ তারেক জানান, 2017 সাল থেকে 2026 সালের জুলাই পর্যন্ত সৌদি আরবে বসবাসরত প্রায় 15 লাখ বাংলাদেশিকে পাসপোর্ট সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে। বর্তমানে ই পাসপোর্ট, জন্ম নিবন্ধন সংশোধন, এনআইডি আবেদন সহ বিভিন্ন সেবা অব্যাহত রয়েছে। একাধিক অঞ্চলে প্রায় 25টি অফিসের মাধ্যমে এই সেবা পাচ্ছেন প্রবাসীরা। সপ্তাহে 6 দিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত চালু সেবা কার্যক্রম। মতবিনিময় সভায় ইডিসির মার্কেটিং ডিরেক্টর রোটারিয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, সহকারী মার্কেটিং অফিসার শওকতুল্লাহ রিপন, জন্ম নিবন্ধন সহকারী কর্মকর্তা আব্দুল্লাহ ফুয়াদ সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।